ক্লাস 12 চ্যাপ্টার 1 পদার্থের কঠিন অবস্থা দ্য সলিড স্টেট। টিবিএসসি বোর্ড এবং ডব্লিউবিএসসি বোর্ডের জন্য আজকে আমরা যে ভিডিওটা করব সেটা হচ্ছে, এই ভিডিওতে আমরা শুধু ভূমিকা নিয়ে পড়াশোনা করব, কঠিন সম্পর্কে আমরা জানবো এবং কঠিনের কিরকম ক্লাসিফিকেশন, কত রকমের প্রকারভেদ হয় সেই জিনিসটা নিয়ে আমরা করব। তো কঠিন মানে কি? কঠিন মানে হচ্ছে যাদের মধ্যে স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, মানে খুব বেশি আকর্ষণ বল যাদের মধ্যে থাকে তাদেরকে আমরা কঠিন বলি। আমরা ছোট ক্লাসে এগুলো শিখে ফেলেছি, তারপর আমরা এখন বলছি যে কঠিন কিছু কি করে, তাদের একটা আকার থাকে, শেপ থাকে এবং তার সেই কিছু জায়গা দখল করে থাকে। ঠিক আছে, তো কঠিনকে আমরা মেইনলি দুটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্যালাসাকার কঠিন আর একটা হচ্ছে অনিয়তাকার কঠিন। ঠিক আছে, ক্যালাসাকার মানে হচ্ছে ক্রিস্টালাইন, ক্যালাসাকার মিন্স ক্রিস্টালাইন সলিড, কঠিনটা আমরা বুঝতে পারছি সলিড। ক্যালাসাকার মানে হচ্ছে ক্রিস্টালাইন এবং অনিয়তাকার মানে হচ্ছে অ্যামরফাস, অ্যামরফাস। ওকে, তো ক্যালাসাকার কঠিন এবং অনিয়তাকার কঠিন, কাদেরকে আমরা ক্যালাসাকার কঠিন বলি এবং কাদেরকে আমরা অনিয়তাকার কঠিন বলি। তো আমরা ফার্দার যাওয়ার আগে আমরা বলছি, আমার নাম হচ্ছে ডক্টর দীপ্তনু দেবনাথ এবং আমরা দেখছি ডক্টর দীপ্তনু দেবনাথ নলেজ এন্ড এন্টারটেইনমেন্ট। তো এখানে আমরা বলছি পদার্থের কঠিন অবস্থা সম্পর্কে, যেখানে কঠিন সম্পর্কে আমরা বলছিলাম ক্যালাসাকার এবং অনিয়তাকার সম্পর্কে। ক্যালাসাকার কঠিন হচ্ছে তারা যাদের মধ্যে একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকবে। ঠিক আছে, সুনির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট। যেমন মনে করো তোমার কাছে একটা এরকম একটা কঠিন আছে, কঠিনটা মনে করো NaCl এর কঠিন। ঠিক আছে, NaCl এর কঠিন। এটার মধ্যে মনে করো এখানে এরকম 1 2 3 4 এরকম আছে, 1 2 3 4 1 2 3 4 সবগুলো সমান সমান হবে। ঠিক আছে, মনে করো এখানে Na প্লাস, এখানে Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস, তারপরে এখানে হবে তোমার Cl মাইনাস Na প্লাস Cl মাইনাস Na প্লাস, এখানে হবে তোমার Na প্লাস Cl মাইনাস Na প্লাস Cl মাইনাস। তো আমরা একটা দেখতে পাচ্ছি একটা সুনির্দিষ্ট আমার কি আছে, অ্যারেঞ্জমেন্ট আছে। Na প্লাস এর পরে Cl মাইনাস, Cl মাইনাস এর পরে Na প্লাস, Cl মাইনাস, এখানে Cl মাইনাস থেকে Na প্লাস, Cl মাইনাস Na প্লাস। এদিক দিয়ে আবার Na প্লাস থেকে শুরু করিনি কেন? কারণ এইভাবে এই সেম আমরা অ্যারেঞ্জমেন্ট রেখেছি, Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস, যদি আরো থাকতো এখানে Cl মাইনাস এরকম হতো। তো যাদের মধ্যে, যে সমস্ত কঠিনের মধ্যে এরকম রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকবে, সুনির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে, তাদেরকে আমরা ক্যালাসাকার কঠিন বলবো। আর যাদের মধ্যে এরকম কোনো সুনির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে না, তাদেরকে আমরা অনিয়তাকার বা অ্যামরফাস কঠিন বলবো। আচ্ছা, এবার ক্যালাসাকার কঠিনগুলি জেনারেলি কি হয়, তারা খুব হার্ড হয় এবং তাদের যে মেল্টিং পয়েন্ট, যেটাকে আমরা বলি গলনাঙ্ক, সেটা একদম শার্প হয়, শার্প। মনে করো তোমার কাছে একটা কঠিন আছে, কঠিনটা যদি তোমার ক্যালাসাকার কঠিন হয় এবং ধরে নাও তার গলনাঙ্ক হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তো দেখা যাবে যে ঠিক 10 ডিগ্রি সেন্টিগ্রেডে সে এসে গলবে না, 9.5 গলবে না, 10.5 যাবে, মানে একদম 10 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে গলবে। ঠিক আছে, মানে শার্প হবে। কিন্তু অনিয়তাকার কঠিন এরকম হবে না। দেখা যাবে তুমি একটা অনিয়তাকার কঠিন নিয়েছো, তুমি এটা মানে গলাতে যাচ্ছ, গলা তুমি হিট দিচ্ছ, তাপ দিচ্ছ, তো একটা সময় পর গিয়ে দেখা যাবে যে মনে করো তার যদি গলনাঙ্ক হয় 15 ডিগ্রি সেন্টিগ্রেড, দেখা যাবে 14 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সে গলা শুরু করলো, কিন্তু 14 ডিগ্রিতে সম্পূর্ণভাবে গললো না, 15তে গললো না, 16 17 18তে গিয়ে সম্পূর্ণভাবে গলে গেল। তাহলে এই যে মানে একটা রেঞ্জ টেম্পারেচার নিয়ে সে বললো, সেরকম যে তোমার কঠিন হবে সেগুলিকে আমরা অনিয়তাকার কঠিন বলবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি বলতে পারছি, ক্যালাসাকার কঠিনের মধ্যে একটা সুনির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকে, কিন্তু অনিয়তাকারের মধ্যে সুনির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকে না। ক্যালাসাকার কঠিনের মধ্যে যে গলনাঙ্ক সেটা একদম শার্প হয়, নির্দিষ্ট হয়, কিন্তু এদের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নয়, শার্প নয়। ঠিক আছে, আচ্ছা, এবার ক্যালাসাকার কঠিনগুলি তোমার হয় অ্যানিসোট্রপিক। ঠিক আছে, মনে রাখবে অ্যানিসোট্রপিক। অ্যানিসোট্রপিক কথাটা মানে হচ্ছে
অ্যানিসোট্রপিক, বাংলাটা হচ্ছে সমসারক। ঠিক আছে, সমসারক লিখে রাখবে এগুলি। কেলাসাকার কঠিনগুলি হয় অ্যানিসোট্রপিক আর অ্যামরফাস গুলি হয় আইসোট্রপিক। আইসোট্রপিক এটা হচ্ছে অসমসারক আর এটা হচ্ছে সমসারক। এটা হচ্ছে অসমসারক, অ্যানিসোট্রপিক কথার মানে হচ্ছে অসমসারক, আর আইসোট্রপিক কথার মানে হচ্ছে সমসারক। এখন তোমার মন প্রথম কোশ্চেন যে অ্যানিসোট্রপি মানে কি, আইসোট্রপি মানে কি, বা অসমসারক বলতে আমরা কি বুঝি। যদি তোমার কোনো কঠিনের মধ্যে তার যে বিভিন্ন ভৌত ধর্মগুলি আছে, ভৌত ধর্মগুলি বিভিন্ন দিকে যদি বিভিন্ন হয় তখন তাদেরকে আমরা অ্যানিসোট্রপিক বলি। ঠিক আছে, যখন তুমি মনে করো এটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড, তুমি যদি এইভাবে দেখো, এই অ্যারেঞ্জমেন্টে যদি দেখো কি আছে Na+Cl- Na+Cl- এইভাবে আছে। ঠিক আছে, কিন্তু তুমি যদি এইভাবে দেখো, এই দিক দিয়ে যদি দেখো Na+Na+Na+ এরকম আছে। তুমি যদি এদিক দিয়ে দেখো Cl- এরকম ভাবে আছে। তার মানে কি, যে দিক দিয়ে দেখে বিভিন্ন দিকে কিন্তু বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি। ঠিক আছে, তার জন্য তার যে বিভিন্ন ভৌত ধর্মগুলি, বিভিন্ন ভৌত ধর্মগুলি বিভিন্ন দিকে বিভিন্ন হয়। ঠিক আছে, তার জন্য কেলাসাকার কঠিনকে অ্যানিসোট্রপিক মানে অসমসারক বলা হয়। অসমসারক কাদেরকে বলি, যাদের ভৌত ধর্মগুলি বিভিন্ন দিকে বিভিন্ন হয় তাদেরকে অসমসারক বলা হয়। এবার সমসারক বলতে কি, সমসারক কথা মানে হচ্ছে যাদের ভৌত ধর্মগুলি বিভিন্ন দিকে একই হয়, বিভিন্ন দিকে একই হয় তখন তাদেরকে আমরা সমসারক বা আইসোট্রপিক বলি। তাহলে অনিয়তাকার কঠিনগুলি আইসোট্রপিক হয় কারণ তাদের অ্যারেঞ্জমেন্ট এমনি উল্টাপাল্টা। তো উল্টাপাল্টা হলে যেদিকে যাবে সব দিকে উল্টাপাল্টাই থাকবে। উল্টাপাল্টা যদি থাকে তাহলে একই রকম প্রপার্টি দেখাবে, যে ধর্মটা সে দেখাচ্ছে সে ধর্মটাই দেখাবে। বুঝতে পেরেছো? তাহলে এ হচ্ছে তোমার অনিয়তাকার কঠিনের ক্ষেত্রে কি বলি, এদেরকে আইসোট্রপিক বলি আর এদেরকে আমরা অ্যানিসোট্রপিক বলি। আচ্ছা, তারপরে যেটা আমরা বলতে পারি যে আরেকটা পার্থক্য আমরা বলতে পারি কেলাসাকার এবং অনিয়তাকারের মধ্যে, যে কেলাসাকার কঠিনগুলিকে ট্রু সলিড বলা হয়। ট্রু সলিড, ঠিক আছে, সত্যিকারের কঠিন বলা হয় ট্রু সলিড। আর এদেরকে অনিয়তাকার যেগুলি আছে এগুলিকে বলা হয় সিউডো সলিড। ঠিক আছে, সিউডো কথা মানে হচ্ছে PSEUDO, সিউডো সলিড মানে ছদ্ম কঠিন বলা হয়। ঠিক আছে, বা তাদেরকে আরেকটা নাম দেওয়া হয় অতি শীতলীকৃত সান্দ্র তরল। ঠিক আছে, যারা অ্যামরফাস সলিড, যারা অ্যামরফাস মানে অনিয়তাকার, তাদেরকে অতি শীতলীকৃত সান্দ্র তরল বলা হয়। মানে তোমার সুপার কোল্ড লিকুইড, সুপার কোল্ড লিকুইড বলা হয়। ঠিক আছে, মানে অতি শীতলীকৃত সান্দ্র তরল বলা হয়। তা তোমার মনে প্রথম কোশ্চেন, কেন এদেরকে সুপার কোল্ড লিকুইড বলা হয়, বা একটা অনিয়তাকার কঠিনের উদাহরণ দিচ্ছি গ্লাস। ঠিক আছে, গ্লাসকে কেন সুপার কোল্ড লিকুইড বলা হয়, বা গ্লাসকে কেন সিউডো সলিড বলা হয়। ঠিক আছে, তাহলে তখন তোমার আনসারটা হবে যে গ্লাস হচ্ছে অনিয়তাকার কঠিন এবং তাকে সুপার কোল্ড লিকুইড কথাটার মানে হচ্ছে তার মধ্যে ফ্লুইডিটি মানে ফ্লো মানে জল যেমন মনে করো ফ্লোরের মধ্যে জল ফেলে দিলাম, জলটা কি হয়ে যাবে, এভাবে ফ্লো হয়ে যাবে না। তো এইরকম গ্লাসের মধ্যে আমরা দেখতে পাই। কিভাবে? আচ্ছা, এটা বোঝার জন্য তোমাদের কি করতে, মানে পুরোনো বিল্ডিং মনে করো আজকে থেকে 50 বছর আগে, 60 বছর আগে, 100 বছর আগে বানানো হয়েছে বিল্ডিং, এবং বিল্ডিং এর যে তোমার উইন্ডো ছিল, তোমার জানালার মধ্যে যে তোমার কাঠের ফ্রেম না করে গ্লাসের ফ্রেম করেছে মনে করো। তো গ্লাসটা আজকে থেকে 50 বছর আগে কেউ একজন মেপেছিল, মেপে দেখলো তার যে থিকনেসটা আছে পুরোটার মধ্যে সমান আছে, মানে এদিকে যা আছে মনে করো পুরোটা 2 mm থেকে শুরু করে উপরে নিচে সব জায়গাতে 2 mm আছে। ঠিক আছে, আচ্ছা, এবার 50 বছর পরে তুমি গিয়ে এটা মাপলে, মেপে দেখলে উপরের জায়গাটা আরো চিকন হয়ে গেল আর নিচের জায়গাটা মোটা হয়ে গেল। ঠিক আছে, মানে উপরের জায়গাটা দেখা গেল 1 mm হয়ে গেল আর নিচের জায়গাটা 3 mm হয়ে গেল। আগে ছিল কি পুরোটা 2 mm ছিল যখন নতুন ছিল, কিন্তু এখন তুমি এটার মধ্যে চেঞ্জ পেলে। তাহলে এই যে চেঞ্জটা তুমি পেলে, এটা কেন হয়েছে? কারণ গ্লাস তো আর গ্লাস থেকে গ্লাসের যে জিনিস দিয়ে গ্লাস তৈরি হয়েছিল তাদেরকে আমরা বলি কনস্টিটিউয়েন্টস। যেমন মনে করো এই NaCl এর যে তোমার কঠিনটা আছে, NaCl এর কঠিনের মধ্যে Na+ এবং Cl- হচ্ছে এটার কনস্টিটিউয়েন্টস। কনস্টিটিউয়েন্ট কথার মানে হচ্ছে যা দিয়ে সে তৈরি হয়। ঠিক আছে, তো এটার মধ্যে কনস্টিটিউয়েন্টস তোমার অনেক কিছু হতে পারে। কিরকম হতে পারে? মানে আয়ন হতে পারে, তারপর মলিকুল হতে পারে মানে অণু হতে পারে, অ্যাটমস হতে পারে, দ্যাট মিন্স পরমাণু হতে পারে।
ঠিক আছে। তাহলে এখন এই কনস্টিটিউয়েন্টস গুলি যে তোমার তৈরি হচ্ছে, গ্লাসের মধ্যে তোমার গ্লাসের কনস্টিটিউয়েন্টস ছিল, তো গ্লাসের কনস্টিটিউয়েন্ট তো গ্লাস থেকে লাফ দিয়ে বের হয়ে যায়নি, এটা কি আছে গ্লাসের মধ্যে আছে, কিন্তু কি হচ্ছে উপর থেকে নিচের দিকে সে ফ্লো করে চলে এসছে। কেন? তোমার গ্রেভিটির জন্য। ঠিক আছে, গ্রেভিটি তোমার সবসময় টানছে, তার জন্য সে উপরে এখানে এদিকে মনে করো গ্লাসের কিছু অণু পরমাণু যা ছিল সে এখান থেকে নিচের দিকে চলে আসলো। তো তার মধ্যে কি দেখতে পাচ্ছি? ফ্লোয়িং টেন্ডেন্সি, ফ্লো করছে, ফ্লো। ঠিক আছে, যেরকম জল ফ্লো করে, জল কি লিকুইড, তরল, তার জন্য তাদেরকে অতি শীতলীকৃত সান্দ্র তরল বলা হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তুমি মনে রাখবে, তাদেরকে অতি শীতলীকৃত সান্দ্র তরল বলা হয়। কাকে? অনিয়তাকার কঠিনকে। আচ্ছা, তো যেহেতু অনিয়তাকার কঠিনের মধ্যে আমরা রেগুলার অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি না, তাদের কোনো সুনির্দিষ্ট কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, তার জন্য আমরা অনিয়তাকার কঠিন নিয়ে আমরা বেশি পড়বো না, আমরা মেইনলি পড়বো কেলাসাকার কঠিন নিয়ে। ঠিক আছে, তো এখানে কেলাসাকার যে কঠিন আছে, যেটাকে আমরা ক্রিস্টালাইন সলিড বলি, এদেরকে আবার চারটা ভাগে ভাগ করা হয়। কি কি? আণবিক কেলাসাকার কঠিন, লিখে রাখবে এগুলি। আণবিক কেলাসাকার কঠিন, আয়নীয় কেলাসাকার কঠিন, ধাতব কেলাসাকার কঠিন এবং সমযোজী কেলাসাকার কঠিন। এবার এই যে আণবিক কেলাসাকার কঠিন বলছি আমরা, একে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। কি কি? ধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন, অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন এবং হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাসাকার কঠিন। আচ্ছা, এবার আমরা একটু আগে বললাম যে তোমার কঠিনের মধ্যে তোমার খুব বেশি আকর্ষণ বল থাকে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে এইগুলির মধ্যে কি ধরনের আকর্ষণ বল থাকে, সেই আকর্ষণ বলটা জেনে নিই। যদি ধ্রুবীয় হয় তখন তাদের মধ্যে যে আকর্ষণ বলটা হয় সেটাকে আমরা লন্ডন বল বলি, মানে লন্ডন ফোর্স। ঠিক আছে, যদি অধ্রুবীয় হয় তখন তাদের মধ্যে ডাইপোল ডাইপোল বল থাকে, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। আর হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাসাকার কঠিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে। ঠিক আছে, সেম ভাবে আয়নীয় কেলাসাকারের ক্ষেত্রে আয়নীয় বন্ধন থাকবে, ধাতব কেলাসাকার কঠিনের মধ্যে ধাতব বন্ধন থাকবে এবং সমযোজী কেলাসাকার কঠিনের মধ্যে সমযোজী বন্ধন থাকবে। ঠিক আছে, এখন কিছু উদাহরণ করে নিই। ধ্রুবীয় যেগুলি, এগুলি যেমন মনে করো সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। অধ্রুবীয় আণবিক কেলাসাকার কঠিন যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন। তারপরে তো মনে করো হাইড্রোজেন বন্ধনযুক্ত যেমন বরফ। ঠিক আছে, আয়নীয় যেমন NaCl, KCl, Na2SO4 মানে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট। ঠিক আছে, ধাতবের মধ্যে সমস্ত ধাতু এবং তার সংকর ধাতু। ঠিক আছে, অ্যালয়েস বলা হয়, সংকর মানে অ্যালয়েস। তো যত তোমার মেটালস মানে ধাতু আছে, যত তোমার অ্যালয়েস আছে মানে সংকর ধাতু আছে, তাদের কি আমরা ধাতব কেলাসাকার কঠিন বলতে পারি। তারপরে সমযোজীর মধ্যে যেমন মনে করো হীরক, গ্রাফাইট, সিলিকন কার্বাইড, SiC, সিলিকন কার্বাইড, এদেরকে আমরা সমযোজী কেলাসাকার কঠিন বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার এগুলি খাতাতে নোট করে নিয়ে নাও, খুব ইম্পর্টেন্ট। আমরা জাস্ট ইন্ট্রোডাকশন করছি চ্যাপ্টারে। তো এবার আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট পার্ট করে নেব। সেটা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে 1 নাম্বার আইসোমরফিজম। আইসোমরফিজম, আচ্ছা, আইসোমরফিজম মানে কি? আইসো কথাটার মানে হচ্ছে সেম। ঠিক আছে, মানে একই। আইসো কথাটার মানে হচ্ছে সেম। তো আইসোমরফিজম মানে হচ্ছে যে যদি দুইটা ডিফারেন্ট মানে আলাদা আলাদা কোনো ক্রিস্টাল থাকে এবং সেই মানে বা কঠিন থাকে আর কি, কঠিনের আকৃতি আকার যদি সেমই হয় তখন তাদেরকে আমরা আইসোমরফিজম বলি। যেমন মনে করো টুইন্স ব্রাদার বা টুইন্স সিস্টার। ঠিক আছে, তাদের কিন্তু তারা দুজন আলাদা আলাদা পার্সন, কিন্তু তাদের মা বাবা কিন্তু একই। ঠিক আছে, মানে তাদের প্যারেন্টস কিন্তু একই। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন মনে করো আমি একটা উদাহরণ তোমাকে দিই। মনে করো Na3PO4 and Na3ASO4। এখানে যে দুইটা আছে, দুইটা, এটা একটা কঠিন, এটা আরেকটা কঠিন, এবং এই দুইটা কঠিনের যে আকার আকৃতি সেম। ঠিক আছে, আকৃতি সেম। তাহলে তুমি বলতে পারো যে সমস্ত ক্রিস্টাল, দুটি ভিন্ন ক্রিস্টালের আকার বা আকৃতি যদি সেম হয় তখন তাদেরকে আমরা আইসোমরফিজম বলি। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা কিন্তু তাদের আকার কি সেম, তো তাদেরকে আমরা কি বলবো? আইসোমরফিজম। মানে অ্যাকচুয়ালি Na3PO4 এবং Na3ASO4 এদেরকে আমরা আইসোমরফ বলি, এবং তাদের এই যে ঘটনাটাকে আমরা আইসোমরফিজম বলি।
ঠিক আছে। আচ্ছা, এবার আইসোমরফিজমের পরে নেক্সট যে পার্টটা করব সেটা হচ্ছে পলিমরফিজম। ঠিক আছে, পলিমরফিজম, পলিমরফিজম। পলিমরফিজম মানে হচ্ছে, এটা নামটা শুনে তুমি বুঝতে পারছো যে পলি মানে অনেকগুলি, আইসো কথা মানে হচ্ছে এক, সেম, আর পলি মানে হচ্ছে অনেকগুলি। তাহলে পলিমরফিজম কথার মানে হচ্ছে যদি তোমার একই ক্রিস্টাল, ঠিক আছে, একই ক্রিস্টালের যদি বা একই কঠিনে যদি বিভিন্ন বিভিন্ন রূপ থাকে, যেমন যেমন মনে করে একটা মানুষ যখন খুব রাগ হয় তখন তার একরকম রূপ থাকে, যখন সে খুব হ্যাপি থাকে, খুব সুখে থাকে, তখন তার একরকম রূপ, যখন সে খুব স্যাড, খুব মানে এত খুব খারাপ অবস্থায় আছে তখন তার আরেক রকম রূপ থাকে। বিভিন্ন সময় বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রূপ থাকে। সেম ভাবে একটা কঠিনেরও বিভিন্ন রূপ থাকতে পারে। যেমন মনে করো আমি বলছি ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, CaCO3। ক্যালসিয়াম কার্বনেট দুটি বিভিন্ন রূপে থাকতে পারে। একটা হচ্ছে তোমার ক্যালসাইট, আর একটা হচ্ছে তোমার আর্গোনাইট। তো দুইটা আলাদা আলাদা রূপে তারা আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা কিন্তু একটা মলিকিউল, ঠিক আছে, তো একটা মলিকিউল, ঠিক আছে, অণু কিন্তু। তাহলে এটার বিভিন্ন বিভিন্ন রূপ, তাহলে এটাকে আমরা পলিমরফিজম বলি। এবং মানে একই কঠিনের বিভিন্ন রূপকে আমরা পলিমর্ফ বলি, এবং এই ঘটনাটাকে আমরা পলিমরফিজম বলি। এখন এই ঘটনাটাই যদি একটা সিঙ্গেল পরমাণুর ক্ষেত্রে হয়, একটা সিঙ্গেল পরমাণু দিয়ে তৈরি যে কঠিন, সে কঠিনের মধ্যে যদি বিভিন্ন রূপ দেখতে পাই, তখন তাকে আমরা বহুরূপতা বা অ্যালোট্রপি বলি। ঠিক আছে, অ্যালোট্রপি, ঠিক আছে, অ্যালোট্রপি মানে হচ্ছে বহুরূপতা। তো বহুরূপতা মানে তুমি মনে করো কার্বন দিয়ে একটা কঠিন তৈরি হয়েছে। এবার কার্বনের দুটি বহু রূপভেদ কি কি আমরা জানি, একটা হচ্ছে হীরক আর একটা হচ্ছে গ্রাফাইট। ঠিক আছে, হীরক এবং গ্রাফাইট। তাহলে এইটাকে আমরা কি বলি, অ্যালোট্রপি। ঠিক আছে, মনে রাখবে, মানে একই, মানে জিনিসটা সেমই। এক্ষেত্রে আমার পলিমরফিজমের ক্ষেত্রে আমার অণু এবং আয়ন থাকতে পারে, কিন্তু অ্যালোট্রপির মধ্যে সেম ঘটনার জন্য এখানে থাকবে শুধু পরমাণু। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এটাকে অ্যালোট্রপি। যেমন কার্বন পরমাণু দিয়ে তৈরি একটা কঠিন, সে কঠিনের দুটি রূপ থাকতে পারে, কি কি, হীরক এবং গ্রাফাইট। বুঝতে পেরেছো? এখন হীরক এবং গ্রাফাইটের মধ্যে যদি পার্থক্য করতে বলে, কিভাবে পার্থক্য করবে? আমরা অলরেডি ক্লাস 9-10 শিখে এসেছি। হীরক জেনারেলি খুব শক্ত প্রকৃতির হয়, গ্রাফাইট একদম নরম প্রকৃতির হয়। ঠিক আছে, হার্ড এন্ড সফট। ঠিক আছে, আর হীরক আমরা জেনারেলি আমরা জানি যে তড়িতের কুপরিবাহী হয় এবং গ্রাফাইট তড়িতের সুপরিবাহী হয়। ঠিক আছে, অথবা এটা কন্ডাক্টরস হয় আর এটা ইনসুলেটর, সরি এটা হচ্ছে কন্ডাক্টর আর এটা হচ্ছে তোমার ইনসুলেটর। মানে হীরক তড়িতের সুপরিবাহী, হীরক হচ্ছে কুপরিবাহী আর গ্রাফাইট হচ্ছে তোমার সুপরিবাহী। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা জিনিস শিখেছি। তারপরে এখন আমরা একটা জিনিস শিখে নেব যে হীরকের মধ্যে যে কার্বন থাকে, কার্বনের সংকরায়ন মানে হাইব্রিডাইজেশন হয় sp3, আর গ্রাফাইটের মধ্যে তোমার যে কার্বনের সংকরায়ন মানে হাইব্রিডাইজেশন হয় তোমার sp2। ঠিক আছে, আচ্ছা, তারপরে আরো একটা জিনিস করতে পারি, হীরকের যে তোমার গঠনটা হয় চতুস্থলকীয়, মানে টেট্রাহেড্রাল হয় তোমার কার, হীরকের মধ্যে, মানে কার্বন এরকম ভাবে থাকে, এটার সাথে আবার এই দিক দিয়ে আবার চতুস্থলকীয়, মানে এই দিক দিয়ে চতুস্থলকীয় এরকম হতে বিশাল বড় আমার হীরক তৈরি করবে। ঠিক আছে, আর গ্রাফাইট যেটা হয় সেটা হয় তোমার হেক্সাগোনাল লেয়ার স্ট্রাকচার। ঠিক আছে, ষড়ভুজীয় স্তর প্রকৃতির। ঠিক আছে, ষড়ভুজীয় স্তর প্রকৃতির এরকম, মনে করো তোমরা নিশ্চয়ই আমসত্ত্বা খেয়েছো, আমসত্ত্বার মধ্যে যেরকম স্তর থাকে ওই রকম স্তর। ঠিক আছে, এরকম স্তর, মানে তোমার এখানে এটা হেক্সাগোনাল একটা স্তর দেখালাম, উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে, উপর নিচে এরকম থাকতে পারে। ওইরকম স্তর হয় কার ক্ষেত্রে, গ্রাফাইটের ক্ষেত্রে। তো গ্রাফাইটের গঠন হয় এই প্রকৃতির, আর হীরকের গঠন হয় তোমার টেট্রাহেড্রাল। বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে আমাদের পলিমরফিজম, আইসোমরফিজম এবং অ্যালোট্রপি। অ্যালোট্রপির মধ্যে আমরা বহুরূপতা বলি, কার্বনের দুটো অ্যালোট্রপ থাকে, একটা হচ্ছে হীরক আবার একটা হচ্ছে কি, গ্রাফাইট। আচ্ছা, তারপর আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে যে কঠিন আমরা যেটা বলি ক্রিস্টালাইন সলিডস, মানে যে মেইনলি আমরা কেলাসাকার যে কঠিনের কথা বলছি,
সেই কেলাসাকার কঠিনের মধ্যে সবচাইতে সিম্পল যে ফর্মটা থাকে, সবচাইতে সিম্পল ফর্ম, হ্যাঁ, যেমন মনে করো যদি তুমি এই ওয়ালটাকে, এখানে যে ওয়ালটা আছে এটা পেছনে, বোর্ডটার পেছনে, তাহলে এই ওয়ালটা যদি তোমার একটা কেলাসাকার কঠিন হয়, তাহলে ওয়ালটা কি দিয়ে তৈরি হয়েছে? ইট দিয়ে, ব্রিক দিয়ে তৈরি হয়েছে। তাহলে প্রত্যেকটা ইট হচ্ছে তোমার সবচাইতে একটা সিম্পলেস্ট ফর্ম, এবং এই সবচাইতে সিম্পলেস্ট যে ফর্মটা, এটাকে বলা হয় একক কোষ। ঠিক আছে, এটাকে বলা হয় একক কোষ। একক কোষ বলা হয়, ইউনিট সেল, ইউনিট সেল বলা হয়। এবং ইউনিট সেল জেনারেলি কিরকম হয় দেখো, ঘনক আকার প্রকৃতির হবে, এরকম কিউবিক। ঠিক আছে, কিউবিক হবে, ঘনক আকার। এবং ইউনিট সেলের মধ্যে আমার যে কণাগুলি, মানে আমি যেটাকে বললাম না যে কনস্টিটুয়েন্টস, কনস্টিটুয়েন্ট যা দিয়ে তৈরি হয়, যে প্রোটিনটা যা দিয়ে তৈরি হয়, কনস্টিটুয়েন্টস, ওইগুলি কোথায় থাকে? এরকম বিভিন্ন জায়গা থাকতে পারে, এই কর্নারে থাকতে পারে, মানে মনে করো এই এতটুক জায়গা নিয়ে থাকলো, এতটুক জায়গা নিয়ে, এই এতটুক জায়গা নিয়ে এরকম বড় বড় করে, এরকম বড় বড় করে জায়গা করে থাকলো, বা এরকম তোমার এইগুলি হচ্ছে তোমার ফেসের মধ্যে থাকতে পারে, ভিতরে ক্যান্ডের মধ্যে থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। কোনগুলি? কনস্টিটুয়েন্টস গুলি, মানে যা দিয়ে তৈরি হবে ওরা। ঠিক আছে, এবং আমরা বোঝার জন্য আমরা এগুলিকে এরকম ছোট ছোট করে লিখবো, এরকম ছোট ছোট করে দেবো আমরা বোঝার জন্য। এবং এই পার্টটা আমরা পরবর্তী সময় দ্বিতীয় ক্লাসে আমরা করব। এখন আমরা জেনে নিচ্ছি, দেখো এই যে ইউনিট সেল আছে, হ্যাঁ, ইউনিট সেলের মধ্যে আমি যদি এদিক দিয়ে একটা অ্যাক্সিস আঁকলাম, মনে করো এদিক দিয়ে একটা অ্যাক্সিস এবং এদিক দিয়ে একটা অ্যাক্সিস আঁকলাম, এটাকে মনে করো আমি অ্যাক্সিসই ধরে নিলাম, এটাকে ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অক্ষ আমি ধরে নিলাম। এবার এই যে এক্স অক্ষ বরাবর এখান থেকে এখানে, এটাকে বলি আমরা কিউবটা, যেটা আমরা ঘনকের কোণা। ঠিক আছে, কিউব এজ। ঠিক আছে, তো কিউব এজ বলা হয়। এবং এটার লেন্থটা যেটা আছে, এটা যে দৈর্ঘ্যটা যদি আমি মনে করো এ ধরে নিই, এবং ওয়াই অক্ষ বরাবর যেটা আছে, ওয়াই অক্ষ বরাবর এটাকে যদি আমি মনে করো বি ধরে নিই, এবং জেড অক্ষ বরাবর যেটা আছে এখান থেকে এতটুকু, এটাকে যদি আমরা সি ধরে নিলাম। ঠিক আছে, তোমার এক্স অক্ষ বরাবর যে কিউবের লেন্থ, সেটাকে আমি এ ধরলাম, ওয়াই অক্ষ বরাবর যেটা বি ধরলাম, এবং জেড অক্ষ বরাবর যেটা, সেটাকে আমরা সি ধরলাম। কার? এই ঘনকটার যে বাহু দৈর্ঘ্য, ঠিক আছে, কিনারা দৈর্ঘ্য বলতে পারো, কিনারা দৈর্ঘ্য, হ্যাঁ, সেটা হচ্ছে এ, বি এবং সি। ঠিক আছে, ধরে নিলাম এক্স অক্ষ বরাবর এ, ওয়াই অক্ষ বরাবর বি এবং জেড অক্ষ বরাবর সি ধরে নিলাম। এখন এক্স এবং ওয়াই এর মধ্যে, এটা হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোণটা আছে, সেই কোণটাকে ধরে নিলাম মনে করো আলফা, আলফা ধরে নিলাম। এবং এখন তারপরে মনে করো এক্স এক্সিস এবং জেড এক্সিস, এক্স এবং জেড এর মধ্যে যেটা আছে এটাকে ধরে নিলাম মনে করো বিটা, আর তোমার জেড, এটা হচ্ছে জেড, আর এটা হচ্ছে তোমার ওয়াই বলতে, হ্যাঁ, জেড আর ওয়াই এর মধ্যে যেটা আছে এটা ধরে নিলাম মনে করো গামা। ঠিক আছে, এটিকে বলা হয় অন্ত অক্ষীয় কোণ, অন্ত অক্ষীয় কোণ, যেটাকে ইংরেজিতে বলা হয় এক্সিয়াল অ্যাঙ্গেলস, আলফা, বিটা এন্ড গামা। ঠিক আছে, আর তোমার এগুলো হচ্ছে এজ লেন্থ বা এক্সিয়াল লেন্থ, এক্সিয়াল লেন্থ বলতে পারো, এজ লেন্থ বলতে পারো, বা তোমার এমনি হচ্ছে কিনারা দৈর্ঘ্য বলবে, কিনারা দৈর্ঘ্য। এই জিনিসগুলির উপর ভিত্তি করে তোমার এই যে কেলাসাকার কঠিন যেটা বলেছো, কেলাসাকার কঠিনকে 7টা ভাগে ভাগ করা যায়। বলতে কিভাবে? বাবা, আমি যদি এই যে এখানে কেলাসাকার কঠিনটা ওয়ালটার কথা বললাম, এই ওয়ালটার মধ্যে যে ইটটা আছে, এখন ইটটার মনে করো এ বি সি ইকুয়াল আছে, আলফা বিটা গামা মনে করো 90 ডিগ্রি করে আছে, তো এই হিসাবে ওয়ালটা একটু সোজা হয়ে দাঁড়ালো। এখন যদি তুমি ইটটার আকারটাই চেঞ্জ করে দাও, ইটটা যদি উল্টা পাল্টা হয়ে যায়, তাহলে আলটিমেটলি ওয়ালটা, বড় ওয়ালটা কি উল্টা পাল্টাই আসবে। ঠিক আছে, তো ওয়ালটা কি আসবে? উল্টা পাল্টাই আসবে, কারণ ছোট্ট একটা জিনিস থেকেই ওয়ালটা তৈরি হয়েছে। ইট বারবার একটা ইটের উপরে একটা ইট দিলাম, একটা ইটের উপরে একটা ইট দিতে 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 তোমার একটা বড় ওয়াল তৈরি হলো। এখন এই ইটটার আকারে যদি চেঞ্জ করে ফেলি, তাহলে পুরো ওয়ালটার আকার কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সেই হিসাবে যদি এ, বি এবং সি এগুলির জন্য যদি কোনো পরিবর্তন করি, অথবা আলফা, বিটা এবং গামা তার মধ্যে যদি কোনো পরিবর্তন করি, সেই পরিবর্তন করে করে আমরা টোটাল 7 রকমের ক্রিস্টাল সিস্টেম বলি, বা তোমরা বলতে পারো যে কেলাসাকার কঠিন 7 রকমের তোমার হতে পারে, মানে কেলাসাকার কঠিন শ্রেণী বিভাগ বলতে পারো। ঠিক আছে, শ্রেণী কি কি শ্রেণী হতে পারে দেখো, এই 7 রকমের কি কি শ্রেণী হতে পারে। তাহলে প্রথমে তোমরা এখানে একটা টেবিল করে লিখে নিতে পারো। এখানে লেখা নিলে শ্রেণী, প্রথমে লিখলে তুমি শ্রেণী, তারপরে তুমি লিখলে শ্রেণীর পরে এখানে তুমি লিখে নিলে যে তোমার কিনারা দৈর্ঘ্য, কিনারা দৈর্ঘ্য, আর লাস্টে তুমি লিখে নিলে অন্ত অক্ষীয়
অন্তঃঅক্ষীয় কোণ। ঠিক আছে, আচ্ছা এখন এই শ্রেণীগুলি কি কি? ঘনকাকার, যেটাকে আমরা বলি কিউবিক। ঠিক আছে, আমি শ্রেণীগুলি ইংরেজিতে বলছি। কিউবিক, টেট্রাগোনাল, অর্থরম্বিক, রম্বোহেড্রাল, হেক্সাগোনাল, মনোক্লিনিক এন্ড ট্রাইক্লিনিক। ঠিক আছে, এই 7 রকমের ক্রিস্টাল সিস্টেম হবে, যেটাকে আমরা শ্রেণী বলি। প্রথমে আমরা মনে করো কিউবিক লিখে নিলাম, কিউবিক যেটাকে আমরা ঘনকাকারও বলি। তারপরে হচ্ছে টেট্রাগোনাল, চতুস্থলকীয়। টেট্রাগোনাল মানে হচ্ছে চতুস্থলকীয়। অর্থরম্বিক, দেন rhombohedral, or you can say trigonal, rhombohedral and trigonal, then cubic, tetragonal, orthorhombic, rhombohedral, hexagonal, then monoclinic and lastly triclinic। ঠিক আছে, সবার শেষে আমরা ট্রাইক্লিনিক লিখলাম। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে এইভাবে কেন লিখলাম, আগে কেন রম্বোহেড্রাল লিখলাম না, পরে কেন আমরা হেক্সাগোনাল সবাই লাস্টে লিখলাম না, বা মনোক্লিনিক কেন আগে লিখলাম না, এইভাবে কেন লিখলাম অর্ডারটা? এটার পেছনে আমরা কেন লিখেছি একটা কারণ আছে। আমরা কি করব, এটাকে মনে রাখার জন্য আমরা একটা কবিতার মতো শিখে নেব, একটা লাইন শিখে নেব, CTOR-HMT, CTOR-HMT শিখে নেব। সি এগুলি প্রথম যে প্রত্যেকটা যে শ্রেণীটা আছে, শ্রেণীর প্রথম অক্ষরটা নিয়েছি, সি, টেট্রাগোনালের টি, অর্থরম্বিকের ও, এরকম ভাবে CTOR-HMT। ঠিক আছে, তাহলে এখন এই CTOR-HMT আমরা মনে রাখবো। তাহলে এটা যদি এইভাবে এই যে অর্ডারটা যদি আমরা মনে রাখি, তাহলে এগুলি শেখাটা খুব সোজা হয়ে যাবে এবং 10 সেকেন্ডও লাগবে না, আমরা এগুলি লিখে ফেলবো, 5 সেকেন্ডে লিখে ফেলবো। ঠিক আছে, তো দেখো কিউবিকের ক্ষেত্রে যে কিনারা দৈর্ঘ্যগুলি মানে কি কি ছিল, A, B আর C ছিল। এখানে ক্ষেত্রে হয় A equals to B equals to C হবে। টেট্রাগোনালের ক্ষেত্রে A equals to B but not equals to C হবে। অর্থরম্বিকের ক্ষেত্রে A not equals to B not equals to C হবে। এখন একটা জিনিস বুঝতে পারছি, তাদের মধ্যে একটা সিকোয়েন্স আছে, ঠিক না? সিকোয়েন্সটা কি, A, B এবং C তারা সমান, তারপরে একটা নট ইকুয়াল, তারপরে দুইটা নট ইকুয়াল, মানে A equals to B equals to C, আবার A equals to B but not equals to C, then A not equals to B not equals to C। এই যে তোমার একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা আবার তুমি রিপিট করো এখানে, মানে A equals to B equals to C হবে, A equals to B not equals to C হবে, A not equals to B not equals to C হবে, এবং লাস্টে যেটা আছে এটাও A not equals to B not equals to C হবে। তাহলে এভাবে যদি আমরা মনে রাখি, আশা করি খুব তাড়াতাড়ি আমরা শিখে নিতে পারবো যে কিনারা দৈর্ঘ্যগুলির মধ্যে কি সম্পর্ক হয় বিভিন্ন বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে। আমরা খুব সহজে এটা মনে রাখতে পারবো। দেখো A equals to B equals to C, A equals to B not equals to C, A not equals to B not equals to C, এই জিনিসটা এখানে আবার রিপিট হয়েছে, A equals to B equals to C, A equals to B not equals to C, A not equals to B not equals to C, এবং লাস্টে যেটা আছে এটাও তোমার নট ইকুয়াল, A not equals to B not equals to C। ঠিক আছে, এবার অন্তঃঅক্ষীয় কোণের ক্ষেত্রে কিভাবে মনে রাখবে, প্রথম তিনটা আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। প্রথম তিনটা এটা মনে রাখবে, আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা 90 ডিগ্রি, আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা 90 ডিগ্রি। এবার 4 নাম্বার যেটা হবে, এটা হবে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা বাট নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটা 4 নাম্বারের ক্ষেত্রে। আর লাস্টটা শিখে নাও, লাস্টটা আলফা not equals to beta not equals to gamma not equals to 90 ডিগ্রি, এটা হচ্ছে লাস্টেরটা। এখন মাঝে তোমার দুইটা আছে, একটা হচ্ছে হেক্সাগোনালের ক্ষেত্রে, একটা হচ্ছে মনোক্লিনিকের ক্ষেত্রে। হেক্সাগোনালের ক্ষেত্রে তোমার হবে এটা আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি বাট গামা হবে তোমার 120 ডিগ্রি। আর এটার ক্ষেত্রে হবে আলফা আর গামা এই দুটোটা হবে তোমার 90 ডিগ্রি, কিন্তু বিটা কখনো 90 ডিগ্রি হবে না। ঠিক আছে, 89 হতে পারে, 91 হতে পারে, পয়েন্টে আসতে পারে, কিন্তু 90 হবে না। ঠিক আছে, তাহলে এইভাবে দেখো তুমি যদি দুইটা তোমাকে মনে রাখতে পারো, কি আছে আলফা বিটা 90 বাট গামা 120, আলফা গামা 90, বিটা নট ইকুয়ালস টু 90।
তাহলে এই দুইটা যদি মনে রাখতে পারো একটু, তাহলে তুমি প্রত্যেকটা এই অর্ডারটা মনে রাখতে তুমি খুব সহজেই 10 সেকেন্ড লাগবে না, 5 সেকেন্ডে তুমি পুরোটা লিখতে পারবে। তুমি এখানে সবগুলি তো তোমার মনে থাকবে, একটা হচ্ছে কিউবিক, টেট্রাগোনাল, অর্থোরম্বিক, রম্বোহেড্রাল, হেক্সাগোনাল, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, এগুলি তুমি মনে রাখবে। এগুলি মনে রাখার পর বাকি যে জিনিসগুলি আছে সেই জিনিসগুলি তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন আমরা করে নিলাম। প্রথমে কি কি বললাম, আমরা কঠিনের কথা বললাম। কঠিনের মধ্যে খুব ইন্টারাকশন থাকে, আন্তঃআণবিক আকর্ষণ বল খুব বেশি থাকে। কঠিনকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্যালাস আকার আর একটা হচ্ছে তোমার কি অনিয়ত আকার। তারপর ক্যালাস আকার এবং অনিয়ত আকার পার্থক্য করে নিলাম। ক্যালাস আকার কঠিনকে আমরা অসমসারক বলি, আর অ্যামরফাসকে আমরা আইসোট্রপিক বলি, যেটি ইজ কল্ড সমসারক বলি আমরা। ঠিক আছে, তারপরে আমরা পড়েছি যে তাদেরকে ট্রু সলিড বলা হয়, কাকে, তোমার ক্যালাসাকার কঠিনকে, আর অনিয়তাকার কঠিনকে আমরা বলি কি সিউডো সলিড অথবা সুপার কোল্ড লিকুইড। তারপরে ক্যালাসাকার কঠিনকে আমরা ক্লাসিফাই করেছি 4 ভাগে। ঠিক আছে, তোমার একটা ছিল মলিকুলার, যেটাকে মলিকুলার, তারপর হচ্ছে আয়নিক, কোভ্যালেন্ট এন্ড আর লাস্টে ছিল কোভ্যালেন্ট, তারপর এর আগে ছিল মেটালিক। ঠিক আছে, তো এগুলির মধ্যে আবার আণবিক যেটা ছিল, আণবিক মানে মলিকুলার যেটা ছিল, সেটাকে আবার 3টে ভাগে ভাগ করেছে, পোলার, নন পোলার এন্ড হাইড্রোজেন বন্ডেড, মিনস ধ্রুবীয়, অধ্রুবীয় এবং হাইড্রোজেন বন্ধনযুক্ত। ঠিক আছে, তো এইভাবে আমরা যে জিনিসগুলি আমরা পড়েছি, এখানে তুমি ওই জিনিসগুলিকে নোট ডাউন করে রাখবে এবং এই খাতাতে তুমি ভিডিওটা পজ করে এগুলো লিখে রাখবে। লিখলে তোমার আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে, কমেন্টসে আমি তোমার আনসার দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।